আরে এমন মেয়ের সংখ্যা খুব কম যারা অভাগী হওয়া সত্ত্বেও এমন সৌভাগ্যবতী হয় যে তাদের শ্বশুর বাড়িতে তাদেরকে আপন করার কেউ থাকে, তাদের জন্য চিন্তা করার কেউ থাকে, তাদের বাড়ির বউয়ের বদলে নিজের বোন বা মেয়ের মতো মনে করে। জানো বাবা, যে নিজের ঘর ভাঙার কষ্ট পেয়েছে সে অন্যের ঘর কখনো ভাঙতে দেয় না। এমন মেয়ের সংখ্যা খুব কম যারা স্বামী হারানো সত্ত্বেও এমন ভাগ্য পায় যে শ্বশুর বাড়িতে তাদের জন্য কেউ চিন্তা করে, কেউ তাদের আপন করে নেয়, বউয়ের পরিবর্তে মেয়ে বা বোনের চোখে দেখে। দীপিকা খুবই ভাগ্যবতী যে ও এমন ভালো একটা দাদা পেয়েছে। কেউ ওকে আশ্রয় দিতে পারে, সম্মান করতে পারে, কিন্তু এরকম ভালোবাসা, এইভাবে আগলে রাখা, আপনজন ভাবা, এগুলো সহজে মেলে না। এখানেই সুরক্ষিত থাকবে ও। দীপিকা মা, সুখী হয়েও মা। আর আপনারা সবাইও খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমাদের সবার তরফ থেকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ দাদা। দীপিকা বৌমা, এসো, চলো। ছোট মা, তুমি ছিলে কোথায়? কিছু দরকারি কাজ ছিল বাবা, ব্যাস সেটার জন্যই গিয়েছিলাম। এমন কোন জরুরি কাজ ছিল যে উৎসবের দিনে তুমি বাড়ি ছিলে না? এমন কোন বিশেষ কাজ যে অনুষ্ঠানের দিন তুমি বাড়িতে নেই? তুমি আমায় বলে দিতে, আমি করে দিতাম। সব ঠিক আছে তো? তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, শুধু ধরে নাও যে একটা মা নিজের ছেলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে গিয়েছিল। অনুষ্ঠানের আগে অজয় বাবার জন্য একটা পুজো দিতে গেছিলাম, তাই দরকার ছিল। তুমি আমাকেও ডেকে নিতে, আমিও যেতাম তোমার সঙ্গে। আমার তো এটাই মনে হয়েছিল যে তোমাদের অনুষ্ঠান, তোমাদের আনন্দ, তার মধ্যে আমার অজয় বাবার নাম এলে তোমাদের সবকিছু খারাপ না হয়ে যায়। আমার জীবনটা তো পুরো আটকেই গেছে আমার অজয় বাবা যাওয়ার পরে। তোমার জীবনটাই তো পুরো। এসব তুমি কি বলছো ছোট মা? আমি অজয়ের মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে পারি, আর তুমি আমাকে পর করে দিচ্ছ। না না বাবা, তুমি ভুল করে এরকমটা ভেবো না। অজয় বাবার চলে যাওয়ার কারণ তো ওর নিজের ভাগ্য ছিল, ওর নিজের কর্মফল ছিল, কিন্তু আমি তো একজন মা, মন তো খারাপ হবেই বলো। চলে গেল আমার অজয়, এটুকুও ভাবলো না যে ওর মায়ের বৃদ্ধ বয়সে সাহারা ছিল, জীবনের আশা ছিল। আমার জীবনের আর কি দাম থাকলো ওকে হারানোর পর বলো? হয়তো ওর ভাগ্যে এটাই লেখা ছিল বাবা, যে ওর মৃত্যুর কারণ ওর বড় দাদাই হবে। হয়তো এতেই ওর স্বর্গবাস হবে। বড় জয়, আমি ঠিক আছি বাবা, তুমি আমার চিন্তা করো না। দিদি কেমন আছে এখন? যাও দিদির কাছে যাও, দিদির খেয়াল রাখো। শোভন বাবার মুখে পরিষ্কার দেখা যাচ্ছে আমার তীর ঠিক জায়গায় লেগেছে।
কি ব্যাপার? প্রথমে লুকোচ্ছিল, তারপর আমাদেরকে পালিয়ে গেল, আবার নতুন কিছু ঘটাই তো। স্মল গিন্নিমা না আমাকে পাখার মধ্যে হ্যাঙ্গিং করে আগুনের মধ্যে তন্দুরি ছন্দ রান্না করবে। একটা কথা কি জানিস, ওনার কাছে না কিছুই লুকানো যায় না। আরে তুই কি তো শুনতে পাচ্ছিস নাকি আমি কি বলছি তোকে? এই তো আমাদের ছোট গিন্নিমা কখন থেকে ছন্দ তোমার অপেক্ষা করছিল, আর আমিও। এসব কি? কাল পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। আমাদের আদরের ফুলমণি রাজ দেখো এইটুকু ছোট একটা পাত্রের মধ্যেও। হায় রে ফুল, আমার শত্রু ছিলি তুই। এখন অব্দি তো আমার প্রতিশোধই নেওয়া হলো না, আর কোথায় চলে গেলি তুই? ভগবানও কেমন নির্দয় বলো। এই তো আমাদের খেলাটা সবে শুরু হলো, আর উনি তো আমার থেকে আমার খেলনাই কেড়ে নিল। ফুলমণি বেচারি আমার মুখোমুখি হওয়ার আগে নিজের প্রাণটাই খোয়ালো। আমরাও শেষকৃত্য করে ফেলেছি। আমি জানি যে তুমি আমার মাখন লাল। শোভন বাবু আর ওর ফুলকে শুধু আলাদা করে দিতেই চেয়েছিলে, কিন্তু এই ফুলমণি নিজেই উপরে টিকিট কেটে নিয়েছে। এবার আমি কি করব? হায় রে ফুল, ফুল তুই কোথায় চলে গেলি রে? ফুল, কি ভুল ভাল বলছিস তুই? ফুল কোথায়? আমি জিজ্ঞেস করছি ফুল কোথায়? সত্যি কথা বল। তোমার মাথার দিব্যি এটাতেই আছে। চন্দ, বল না তোর ম্যাডামকে সত্যি বলছি কিনা। হ্যাঁ, এতেই আছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আর এইটাই শুধু তোমার জন্য সামলে রেখেছি। ভাবলাম হয়তো তুমি প্রমাণ চাইবে। কি ছোট গিন্নিমা, তুমিও ফাঁসিয়ে দিলে তো আমাকে এর মধ্যে। এখন আমার তো ইচ্ছে নেই, কিন্তু ফুল তো আর ফিরে আসতে পারবে না। ওর জায়গায় আমাকেই ফুল সেজে এখানে থাকতে হবে। এই বাড়ির সমস্ত দায়িত্ব নিতে হবে। শোভন বাবুর জীবন সাথী হয়ে থাকতে হবে। এবার কি বলবে তুমি যে কোথায় চলে গেছে ফুল? আর ওকে না পাওয়া গেলে তো খোঁজাখুঁজি শুরু হবে। আর এই বাড়ির কেউ তোমাকে না সন্দেহ করে। কিছু বলছো না কেন? আর কি বা বলবে তুমি? তোমারও এটাই মনে হচ্ছে তাই না, যে আমার এখানে থেকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই? ঠিক আছে, এখন সারা জীবন আমরা একসাথে। একটা পত্র তোর জন্য মানব, আর তোর ছাই ভরবো সেটাতে। কেউ বিন্দু মাত্র কিছু বুঝতেও পারবে না, আর তোর জন্য তো কাউকে জবাবও দিতে হবে না আমায়। ওখানেই দাঁড়া। ফুলের মৃত্যুর খবর সবাইকে কি করে দিতে হবে সেটা আমার কাজ। তোর স্বপ্ন আমি পূরণ হতে দেব না। বেরো এখান থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরো। না ছোট গিন্নিমা, আমার দেবীর মতো ম্যাডাম এরকম করো না। আমাকে এখান থেকে বের করে দিও না। তুমি তুমি যা বলবে আমি তাই করব। চাকরের মতন থাকবো এখানে, কিন্তু আমার এখানে থাকতে দাও।
যদি এখানে তোকে থাকতেই হয় তাহলে একটা শর্তে পারবি, কাল সকালের মধ্যে ফুল যেন আমার সামনে থাকে। তুই ওকে পাতাল ফুঁড়ে বার করবি না কোথা থেকে আনবি সেটা তুই জানিস, এটা তোর কাজ, তুই বুঝবি। না হলে তোর বডি দেখিয়ে সবাইকে আমি বলবো যে ফুল আর নেই। ছন্দ, চল আমার সাথে। এবার আমার মাথাটা গরম করে দিলে। না তোমাদের ফুল এখানে ফিরবে, না আমি কোথাও যাব, এখানেই থাকবো তোমার চোখের সামনে। যার জন্য এত তোমার বাড়াবাড়ি, তার থেকে আজ কোনো সাহায্যই পাবে না। আজ এই অনুষ্ঠানের দিনে বাইরে সবাই আনন্দ করবে, আর এই বাড়িতে দুঃখের ঘনঘটা ছেয়ে যাবে। বড় বৌমনি, আমাকে সতর্ক হয়ে বহুরূপীর সঙ্গে মোকাবিলা করতে হবে। খুব চালাক ও। মায়ের অনেক ক্ষতি করে ফেলেছে, এরপর আর কারোর না। না, এই যুদ্ধটা আমাকে একাই লড়তে হবে, আর অনেক বুদ্ধি করে। আমার কোনো পদক্ষেপে যেন আঁচ না পায়। ফুল বৌমা, আমি আর মা গ্রামে যাচ্ছি, ওখানে একটা অনুষ্ঠান আছে। সরস্বতী বাড়িতে একা রয়েছে, ওকে একটু খেয়াল রেখো। ব্র্যান্ড নিউ শাশুড়ির জন্য আরামের ব্যবস্থা তো আমি আগে থেকেই করে রেখেছি। কাবেরীর যদি মাথা গরম হয়ে যায় তাহলে কি হতে পারে বলার দরকার আছে নাকি? চলো, ঠিকই আছে, আমাকে এর থেকে বেশি কিছু করতে হলো না। এই দেখুন, এই ছুরিটা সাবধানে এখানে রাখছি, আপনার বালিশের তলায়। ভাবছেন নিশ্চয়ই কেন, তাই না? জানি আমি আপনি খুব বুদ্ধিমতী, কিন্তু ভবিষ্যতে আপনার বুদ্ধি যেন লোপ না পায়। আর চালাকি করে আমার কথা না কাউকে আপনি বলে দেন, তার জন্য আপনাকে সাবধান করে দিচ্ছি। যদি কখনো সাহস ফিরে আসে তাহলে এটা দেখবেন আর সামলে নেবেন নিজেকে। তারপরেও যদি বাড়াবাড়ি করেন তাহলে এই কাবেরী যে কি কি করতে পারে সেটা নিজের চোখেই আপনি দেখবেন।
শরীর এখন কেমন? তুমি একটু বিশ্রাম নাও, ঘুমো একটু। আমার মতো দেখতে আরেকজন বহুরূপী যে বাড়িতে আছে। মা, তুমি একটু বিশ্রাম নাও। সরস্বতী বৌমা, কেমন আছো এখন? শোভন দাদু ভাই, কত জায়গায় খুঁজলাম তোমাকে। এই নাও তোমার পুজোর পোশাক। তাড়াতাড়ি আমার শোভনবাবুর কাছে যেতে হবে, এখন উনিই সব ঠিক করতে পারেন। ক্ষমা করো আমায় ঠাম্মা, আমি এটা পরবো না। দেখো, তুমি আমার কথাটা কিছু বোঝো। বলার প্রয়োজন নেই দাদু ভাই, আমি বুঝি, কিন্তু কতদিন এইভাবে নিজেকে দোষ দেবে তুমি? আমি আমার ভাইকে হারিয়েছি, আর ছোট মা চাইলে যাই বলুক না কেন, উনি ওনার সন্তান হারিয়েছে ঠাম্মা। কেমন লাগবে বলো? আমি আনন্দে থাকবো আর উনি, ওনার কি কষ্ট হবে না? শোভন দাদু ভাই, তুমি কতদিন এভাবে মনে মনে কষ্ট পাবে? যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই দাদু ভাই। শোভন কি আমাকে ডাকলে? আমি নিজের দিকে তাকাতেও পারছি না। আমি তো অজয়কে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যেটা করা উচিত সেটা তো করতেই পারি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই দীপাবলিতে আমি আমার প্রপার্টির অর্ধেক অংশ ছোট মায়ের নামে আমি করিয়ে দিতে চাই। এ তুমি কি বলছো দাদু ভাই? এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, কিছু তো ঠিক কাজ করলে তুমি জীবনে, শোভন বাবা। এখানে তো শোভনবাবু নেই এখন। এরকম তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতন নেই, এই কাবেরী তো নয় গিন্নিমা। এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, বেরিয়ে যাও বলছি। আজ তো তুমি আমাকে বের করে দিলে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য ভিক্ষে চাইবে। শাড়িতে এত মাটি আর চুল টুল এরকম হয়ে আছে, কি কি হয়েছে একটু বলবে আমায়? দীপিকা দিদিকে তো ওই বহুরূপীর ব্যাপারে বলতেই পারি, কিন্তু বলো না কি হয়েছে, তোমার এরকম অবস্থা হলো কি করে? ওই দীপিকা দিদি, আমি গাছের তলায় প্রদীপ জ্বালাতে গেছিলাম, ওইখানে কাদায় পড়ে গেছিলাম। তুমি শোভনবাবুকে দেখেছো কোথাও? কোথায় আছেন? দাদা তো নিজের ঘরেই আছেন, কিন্তু তুমি এই অবস্থায় যাবে দাদার সঙ্গে দেখা করতে? একটুখানি দাঁড়াও।
আমার মা আমার জন্য পাঠিয়েছিলেন আজকে পড়ার জন্য, কিন্তু কিন্তু এটা তো আমার কোনো কাজে লাগবে না। তুমি পড়ে নাও এটা। তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই। শোভনবাবু,